মধ্যপ্রদেশের পাহাড়ি উপত্যকার মাঝে অবস্থিত এক সুন্দর গ্রাম। কিন্তু এই গ্রামের ভেতর লুকিয়েছিল এমন কিছু ভয়ঙ্কর রহস্য, যা সেই যুগে বসবাস করা সাহসী মানুষদের মনেও এক ভয় সৃষ্টি করে রেখেছিল। আজ তো অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হবে, খুব আনন্দ হবে। এই রেহান, এত রাতে কোথায় যাচ্ছিস? আব্বাজান, আমার বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। ওরা সকালে শহরে ফিরে যাবে। তুই জানিস না আজ কি রাত? আজ মঙ্গলবারের রাত। আজকের রাতে নিশির মলো গ্রামে ঘোরে। আব্বাজান, মিশির মোলো আসুক আর নরকের আজাব আসুক, আজ আমাকে কেউ বন্ধুদের সাথে দেখা করা থেকে আটকাতে পারবে না। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, যেই মুহূর্তে তাদের পায়ের শব্দ শুনবি আর তাদের সেই মন্ত্র যা বলতে বলতে তারা এগিয়ে যায়, তখন তাদের না দেখে এমন কোথাও লুকিয়ে পড়বি যেখান থেকে তারা তোকে দেখতে পাবে না, তুইও তাদের দেখতে পাবি না। আর যতক্ষণ পর্যন্ত তাদের শব্দ বন্ধ না হবে সামনে আসবি না। ওরা 4 জন ভয়ঙ্কর মানুষ, যারা নিজেদের কাঁধে একটা কফিন বহন করে চলে। আর কেউ যদি তাদের দেখে ফেলে, সে জীবিত থাকে না। আমি জানি আব্বাজান, এখন আমি চললাম। এই বলে রেহান বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু তার বাবার মুখে স্পষ্ট উদ্বেগ ফুটে উঠেছিল। মনে হচ্ছিল গ্রামের মানুষ এখনো আগের শতাব্দীতেই বাস করছে। রেহান দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে জঙ্গলের দিকে একটা সরু পথ দেখতে পেল। এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব, এই দিক দিয়ে যাই। বেশি কিছু না ভেবেই সে জঙ্গলের ভেতরের সেই সরু পথ ধরে এগিয়ে গেল। আজ তো অনেক মজা হবে, সবাই মিলে একসাথে বসে আড্ডা দিব। ঠিক তখনই সে ভারী পায়ের শব্দ শুনতে পেল এবং তার পরপরই কিছু কণ্ঠস্বর। এই পায়ের শব্দ আর আওয়াজ শুনে সে চমকে উঠল এবং ভয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। দ্রুত দৌড়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। ঝোপের আড়ালে বসে সে লম্বা লম্বা শ্বাস নিচ্ছিল। শব্দগুলো এখন আরো পরিষ্কার শোনা যাচ্ছিল। তার মনে হচ্ছিল ওরা এখন খুব কাছেই চলে এসেছে। ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে মাথা তুলে তাকালো, আর দেখেই হতবাক হয়ে গেল। হে আল্লাহ, আমি ওদের দেখে ফেলেছি। রেহান পুরো শরীর ঝোপের মধ্যে লুকিয়ে ফেলল। কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে সেখানেই লুকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উঁকি দিয়ে দেখল এখন আর ওদের কাউকে দেখা যাচ্ছে না। মনে হয় চলে গেছে। আল্লাহ রহমতে এবারের মতো বেঁচে গেছে। সে এক পা সামনে বাড়াতেই আবার ঠিক পেছন থেকে সেই একই শব্দ শুনতে পেল। সে আচমকা ঘুরে তাকালো আর দেখল সেই 4 জন কফিন বহনকারী লোক তার একদম পেছনে দাঁড়িয়ে আছে। এদিকে গভীর রাত হয়ে গেলেও রেহান বাড়ি ফিরল না। তার বাবা চিন্তায় পড়ে গেলেন। এত রাত হয়ে গেল, রেহান এখনো বাড়ি ফিরল না। ছেলেটার কোনো বিপদ হলো না তো? না, আমি নিজেই গিয়ে একবার দেখে আসি। তিনি গ্রামের এক লোক ইউসুফকে সাথে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। অনেকক্ষণ পর একটা বটগাছের কাছে গিয়ে তাদের পা থেমে গেল, আর তাদের চোখ ভয়েতে বিস্ফারিত হয়ে উঠল। তারা রেহানকে রহস্যময় অবস্থায় পড়ে থাকতে দেখলেন। তার মুখে ভয় আর চোখে এমন আতঙ্ক ছিল যেন মৃত্যুর আগে সে খুব ভয়ঙ্কর কিছু দেখেছিল। রেহান! 400 বছর পরে অন্ধকার জঙ্গল, নির্জন রাস্তা, চারদিকে শুধু গাছপালা আর কুয়াশা। মাহিরা একা দাঁড়িয়েছিল। কেউ আছেন? এখানে কেউ আছেন? তার প্রশ্নের কোনো উত্তর সে পেল না। সে কয়েক কদম সামনে এগোলো। কিছু একটা পড়ার শব্দ সে শুনতে পাচ্ছিল। সে খুব ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই সে দেখল একটা অদ্ভুত জন্তু তার দিকে ধেয়ে আসছে।
মাহিরা ভয় পেয়ে দৌড়াতে শুরু করল। মাহিরা পিছনে তাকিয়ে দেখল জন্তুকা তাকে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই সে একটা গাছের সাথে ধাক্কা খেল। দেখল গাছটা থেকে সবুজ রঙের তরল টুপ টুপ করে নিচে পড়ছে। মাহিরা অবাক হয়ে সেই সবুজ তরলটার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই হেই মাহিরা, উঠ তো, আর কত ঘুমাবি? মাহিরা চোখ মুছতে মুছতে ঘুম থেকে উঠল। সে দেখল সকাল 9টা বাজে। ও শিট, আমরা তো লেট হয়ে গেছি। তুই আমাকে ওঠাসনি কেন? মাহিরা তার পার্টনার সানিয়ার সাথে লখনৌতে থাকত, যেখানে তার একটা ল্যাবে কাজ করত। তোর বানানো অমলেট খেয়ে খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। প্রতিদিন কাঁচা বানাস। শুক্রিয়া কর, কাঁচা হলেও খেতে পাচ্ছিস। তোর ভরসায় থাকলে সেটাও পেতি না। হয়েছে, আর বেশি ভাব নিতে হবে না। চল, এবার দেরি হয়ে যাচ্ছে। দুজন তাড়াহুড়ো করে তৈরি হয়ে ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তারা দুজন ল্যাবে পৌঁছালো। সেখানে যেতেই সানিয়ার কাছে প্রফেসর রহমানের ফোন এলো। তোমরা এবার অনেক সময় নিচ্ছ। যে অ্যান্টিডোট বানানোর কাজ দিয়েছিলাম সেটা কবে শেষ করবে? স্যার, কাজ প্রায় শেষ। আমাদের আর 3 দিন সময় দিন। তুই এতদিন ধরে প্রফেসরকে ঘুরাচ্ছিস, শেষ পর্যন্ত এই অ্যান্টিডোট বানাবি কিভাবে? সানিয়া একটা বই বের করল। দেখ এই বইটা। এখানে অনেক রহস্যময় তরলের কথা লেখা আছে, যেগুলো পুরনো লোককথার সাথে জড়িত। মানে? এখানে একটা অদ্ভুত তরলের কথা আছে, নাম মৃত্যুঞ্জয় অমৃত। মৃত্যুঞ্জয় অমৃত? মাহিরা বইটার পাতায় তাকাতেই অবাক হয়ে গেল। সেখানে ঠিক সেই গাছটার ছবি ছিল যেটা সে প্রতিদিন স্বপ্নে দেখত। এটা তো সেই গাছ, ঠিক আমার স্বপ্নে দেখা গাছটার মতো। দেখ, প্রতি পূর্ণিমার রাতে একটা গাছ থেকে নীল রঙের তরল ঝরে পড়ে। পরদিন সকালে তারা বাসে করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিল। একটা কথা বলতো, তুই হঠাৎ আমার সাথে যেতে রাজি হলি কিভাবে? মাহিরা সত্যিটা লুকিয়ে বলল, এমন অদ্ভুত জিনিস দেখার সুযোগ কে হাতছাড়া করে? এই তো আমার পার্টনারের মতো কথা। 5 ঘন্টা ভ্রমণের পর তারা এক জায়গায় নামল। সামনে বিশাল একটা গেট, তাতে লেখা মায়াপুর। তারা গেটের ভেতরে পা দিতেই হঠাৎ আবহাওয়া বদলে গেল। সূর্য মেঘে ঢেকে গেল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। গ্রামের লোকেরাও অবাক হয়ে গেল। এইমাত্র তো গরম ছিল, হঠাৎ ঝড় এলো কোথা থেকে? মনে হয় বৃষ্টি আসবে। এদিকে মাহিরা আর সানিয়া গ্রামের দিকে এগোচ্ছিল। এই গ্রামের আবহাওয়া তো অনেক ঠান্ডা। গ্রামের লোকজন ঠিকঠাক তো? গ্রামের মানুষ সবসময়ই ঠিক থাকে। অদ্ভুত তো আমরা শহরের মানুষ। দুজন গ্রামের চত্বরে পৌঁছালো। সেখানে জমিদার সাহেব দুজন লোকের সাথে দাঁড়িয়েছিলেন। মা, তোমরা কারা? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সানিয়া, আর এই আমার বন্ধু মাহিরা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গ্রামে কি কারণে এসেছো? আসলে আঙ্কেল, আমাদের পড়াশোনার জন্য 5টা গ্রামের উপর গবেষণা করতে হবে। কিছুদিন থাকার জন্য কি এখানে কোনো বাড়ি পাওয়া যাবে? ভাড়ার বাড়ির কি দরকার? তোমরা আমার বাড়িতেই থাকতে পারো। বেগম সাহেবা মেয়েদের খুব ভালোবাসে। ধন্যবাদ আঙ্কেল। জমিদার সাহেব তাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। বেগম সাহেবা, ও বেগম সাহেবা। বেগম সাহেবা ঘর থেকে বেরিয়ে এলেন। এরা কারা? শহর থেকে এসেছে, আমাদের গ্রামের উপর রিসার্চ করবে। ও, রিসার্চ? ঠিক তখনই একটা ছেলে এসে বলল, কি বললেন? আমাদের গ্রামের উপর রিসার্চ? মাহিরা আর সানিয়া তার দিকে তাকালো। আমাদের বোকা গ্রামে কি পাবেন আপনারা? চুপ কর আরমান, এভাবে কেউ নিজের গ্রামকে বলে? এই আমার ছেলে আরমান। আরমান, ওদের পাশের খালি ঘরটা দেখিয়ে দে। ঠিক আছে আব্বাজান।
এখানকার নবাব জাফর আলী খানের প্রাসাদ। তুমি কি আমাদের সেখানে নিয়ে যাবে? যেতে চাইলে অবশ্যই। তাহলে আজ রাতেই যাব। রাতে? ভয় পাচ্ছ নাকি? এটা আমার গ্রাম, ভয় কেন পাবো? তাহলে ঠিক আছে, তৈরি থেকো, রাত 12টায় এসে তোমাদের নিয়ে যাব। আচ্ছা, আমরা তো এখানে মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজে এসেছি, তাহলে তুই ওকে সেটা নিয়ে কিছু না জিজ্ঞেস করে অন্য কথা বললি কেন? আমি যদি ওকে সরাসরি মৃত্যুঞ্জয় অমৃতের কথা জিজ্ঞেস করতাম তাহলে ওর সন্দেহ হতো, তাই ইচ্ছে করেই অন্যভাবে বললাম। আজ ওখানে যাই, কাল ওকে জঙ্গলে নিয়ে যাওয়ার কথা বলবো। ওই তো চলে এসেছে মনে হয়, চল যাই। রাত গভীর হতে আরমান ওদের নিয়ে বের হলো। দুটো নির্জন গলি পেরিয়ে তারা এসে দাঁড়ালো এক বিশাল প্রাসাদের সামনে। চারপাশে তখন ভয়ঙ্কর নীরবতা। এটাই নবাব জাফর আলী খানের প্রাসাদ। মনে হচ্ছে এই প্রাসাদটা আমি আগেও দেখেছি, কিন্তু আমি তো এই গ্রামে প্রথমবার এলাম, তাহলে এমন মনে হচ্ছে কেন? এরপর তিনজন প্রাসাদের ভেতরে প্রবেশ করল। প্রাসাদের প্রতিটা জিনিস মাহিরার চেনা লাগছিল। এদিকে গ্রামের ঝড় আরো বেড়ে গিয়েছিল। নেশির মলর আওয়াজ পুরো গ্রামের মানুষের মনে ভয় ঢুকিয়ে দিল। ঠিক তখনই গ্রামের খাদেম দৌড়ে জমিদার সাহেবের বাড়িতে এলেন। জমিদার সাহেব, উঠুন। কি হয়েছে খাদেম সাহেব? গ্রামে নিশির মলর শব্দ শোনা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? ওরা তো বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। এদিকে মাহিরা, সানিয়া আর আরমান কিছুই জানত না। তারা প্রাসাদের ভেতর ঘুরছিল। এই শব্দটা কিসের? মনে হচ্ছে ভারী জুতো পরে কেউ হাঁটছে। কিন্তু এই পরিত্যক্ত প্রাসাদে কি থাকতে পারে? ঠিক তখন গ্রামের দুই লোক, শাকির আর ফারুক, জঙ্গলের ধারে বসে তাস খেলছিল। অনেক রাত হলো, চল বাড়ি যাই। হারতে বসেছিস বলে পালাতে চাইছিস? ঠিক তখনই তারা সেই শব্দ শুনতে পেল। তখনই প্রবল ঝড় শুরু হলো। ঝড়ের মধ্যে চোখ খুলে রাখা কঠিন ছিল। তারা দেখল চারজন লোক কাঁধে একটা কফিন নিয়ে মন্ত্র পড়তে পড়তে এগিয়ে আসছে। ওরা কিছু বুঝে ওঠার আগেই চারজন এসে তাদের সামনে দাঁড়ালো। চারজনের লাল জ্বলজ্বলে চোখ শাকির আর ফারুকের দিকে তাকিয়েছিল। এদিকে প্রাসাদের একটা দরজা জোরে খুলে যাওয়ার শব্দ হলো। তিনজন চমকে উঠল। দরজা থেকে কে বেরিয়ে এলো দেখে তারা হতবাক হয়ে গেল। ওদিকে নিশির মলর কাঁধের কফিনটা খুলে গেল, আর সেটা খোলার সাথে সাথে শাকির আর ফারুকের ভয়ঙ্কর চিৎকার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এটা কার আওয়াজ? নিশির মলো ফিরে এসেছে। নিশির মল আসলে কি? মৃত্যুঞ্জয় অমৃত কি? আর মাহিরার সাথে এসবের সম্পর্ক কি? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে থাকুন গল্পের পরের পর্বেও। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে নতুন নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আসার সাহস দেয়।